আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতে যাচ্ছি মূলত আজকে পিথাগোরাসের থিওরেমটি, যার বেসিক জিনিসগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি। পিথাগোরাস থিওরেমটি ছিল একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। আমরা যদি পিথাগোরাস আমরা মনে রাখবো, একটি থিওরেম পড়তে গেলে সবসময় থিওরেমের কোয়েশ্চেনটিকে মুখস্থ করে নিতে হয়। থিওরেমের কোয়েশ্চেনটি যেটা হচ্ছে, যেটাকে বলা মূলত আমরা বলে থাকি জেনারেল ইনান্সিয়েশন, সেই জেনারেল ইনান্সিয়েশনটাকে অলওয়েজ মুখস্থ রাখতে হয়। এটা আমরা মনে রাখবো। কেন মুখস্থ রাখতে হয়? বিকজ অফ যে কোনো একটি থিওরেমের কোশ্চেন অন্য কোনো থিওরেমের ভিতরে ফর্মুলা হিসেবে ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা থিওরেমের কোশ্চেন এক একটা ফর্মুলা, প্রত্যেকটা থিওরেমের কোশ্চেন এক একটা ফর্মুলা। সো আপনি যখনই যে কোনো ক্লাসে যে কোনো ফর্মুলা পড়তে যান না কেন, আপনাকে অবশ্যই থিওরেমের কোশ্চেনটিকে মেমোরাইজ করে নিতে হবে। আমরা যদি পিথাগোরাসের থিওরেমের কোশ্চেনটি দেখি, in a right angle triangle the square on the hypotenuse is equal to the sum of the square on the two other side. অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অপর যে দুইটা সাইড থাকবে সেই দুইটা সাইডের স্কয়ারের সামেশন, যেটা আমরা প্রিভিয়াস বেসিক ভিডিওর ভিতরে পিথাগোরাসে দেখেছিলাম। সো অলওয়েজ আমরা যে কাজটি করব পিথাগোরাস থিওরেম করতে গেলে বা যে কোনো থিওরেম করতে গেলে আমরা আগে প্রশ্নটিকে মুখস্থ করে নিব। প্রশ্নটি কিন্তু আমরা বেসিক ভিডিও যদি দেখে থাকি বা বেসিকটা যদি আমরা বুঝে থাকি, কোশ্চেনটা আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন অলরাইট। সো আমি এখানে আর কোশ্চেনটি তুলে নিচ্ছি না, তবে আপনারা বাসায় প্র্যাকটিস করার সময় অবশ্যই কোশ্চেনটিকে তুলে প্র্যাকটিস করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল থিওরেমটির ভিতরে। একটি থিওরেম লিখতে গেলে প্রথম কাজটি কি? ফিগার ড্র করা। আপনি যদি ফিগার ড্র না করেন তাহলে কিন্তু আপনি থিওরেমের আগাগোড়া কিচ্ছু বুঝতে পারবেন না। সো আমাদেরকে প্রথমে কি যে কাজটি করতে হবে, একটি ফিগার ড্র করতে হবে। ফিগারটি কিভাবে ড্র করব অলরেডি উই নো দিস। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল থিওরেমটিতে। প্রথমে আমরা যে কাজটি করব, একটি ফিগার ড্র করব। আমি ফিগারটিকে রাইট সাইডে ড্র করছি। এট ফার্স্ট যে কাজটি করতে হবে, যেহেতু এই থিওরেমটি হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, সো প্রথমে আমাদেরকে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। সো আমরা প্রথমেই আমাদের মতো করে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি, যার নামটা আমরা দিয়ে দিচ্ছি সাপোজ এ, বি এন্ড সি। এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, আমি প্রুফটাকে মিলানোর সুবিধার্থে এই জিনিসগুলোকে একটু নামকরণ করে নিব। লাইক ভূমিটাকে আমি ধরে নিচ্ছি এ, হাইপোটেনাসকে আমি ধরে নিচ্ছি বি, এবং এই হাইটটাকে আমি ধরে নিচ্ছি সি। সো জেনারেল ইনান্সিয়েশনটা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিশেষ নির্বাচন, এবং আমাদের ইংরেজিতে বলা হয় পার্টিকুলার ইনান্সিয়েশন। প্রথম থিওরেমের মধ্যে মূল আসলে কয়টা স্টেপ থাকে আমরা অলরেডি জানি। থিওরেমের মধ্যে মূলত স্টেপ থাকে তিনটা। একটি হচ্ছে প্রশ্নের কথাটিকে জ্যামিতিক ভাষায় বা চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করা। ওকে, সো আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে প্রশ্নের কথাটিকে প্রথমে জ্যামিতিক ভাষায় রিপ্রেজেন্ট করতে হয়। যে রিপ্রেজেন্ট করাটাকে আমরা বলে থাকি, কোনো কোনো ক্লাসে দেখবো সেটাকে পার্টিকুলার ইনান্সিয়েশন বলে, কোনো কোনো ক্লাসে সেটাকে প্রপোজিশন আকারে লেখা হয়। যে কোনো একটা লিখলেই হলো। আপনি চাইলে পার্টিকুলার ইনান্সিয়েশন দিয়ে লিখতে পারেন, আপনি চাইলে প্রপোজিশন দিয়ে লিখতে পারেন। সো প্রথম কাজ হচ্ছে প্রশ্নের কথাটিকে চিত্রের সাথে মিল রেখে জ্যামিতিক ভাষায় রিপ্রেজেন্ট করা, যেটাকে স্টার্টিং প্যারাটা বলে বা স্টার্টিং পয়েন্টটা বলে, যেটাকে আমরা আসলে বলে থাকি পার্টিকুলার এনান্সিয়েশন। আমি এটাকে পার্টিকুলার এনান্সিয়েশন বলছি। তো আপনারা চাইলে এটাকে প্রপোজিশনও লিখতে পারেন। আপনাদের মূল বইতে আসলে প্রপোজিশন দেওয়া আছে। পিই বলতে আমি বোঝাচ্ছি পার্টিকুলার এনান্সিয়েশন। ওকে, let ABC is a right angle triangle where angle B is equal to 90 degree, base BC equal to A, hypotenuse AC equal to B, and height AB equal to C.
সো উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে কি, আমরা নিশ্চয়ই অলরেডি জানি হাইপোটেনাসের উপরে অঙ্কিত স্কয়ার, হাইপোটেনাস কে ছিল, এসি ছিল, দ্যাট মিন্স এসি স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার এন্ড বেস স্কয়ার, মিন্স এবি স্কয়ার প্লাস বেসটা ছিল বিসি, বিসি স্কয়ার। সো আমি যদি ওই ভ্যালুগুলিকে বসিয়ে দেই, যে ভ্যালুগুলি আমি ধরেছিলাম, হয়ে যাচ্ছে এমন বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা হচ্ছে আমাদেরকে প্রুভ করতে হবে। এই স্টেপটাকে আমরা বলি পার্টিকুলার এনস্টিটিউশন অথবা প্রপোজিশন। অলরাইট, এবার চলে যাচ্ছি সেকেন্ড স্টেপ। প্রুফ মিলানোর সুবিধার্থে প্রশ্নের কথার বাহিরে যদি কোনো কিছু অতিরিক্ত ড্র করা হয় সেটাকে লিখতে হয় কনস্ট্রাকশন স্টেপে। আমি আবারও বলছি, প্রশ্নের কথার বাহিরে প্রুফ মেলানোর সুবিধার্থে যদি অতিরিক্ত কোনো কিছু ড্র করতে হয় সেটাকে লিখতে হয় কোথায়, কনস্ট্রাকশন স্টেপে। সো এই থিওরেমটা প্রুফ করার জন্য আমাকে এখানে একটু অতিরিক্ত কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এই যে বিসিটা ছিল, এই বিসি সাইডটাকে আমি রাইট সাইডে এক্সটেন্ড করব। বিসি সাইডকে কি করব, রাইটে এক্সটেন্ড করব ডি পর্যন্ত। কোন পর্যন্ত এক্সটেন্ড করব, ডি পর্যন্ত এক্সটেন্ড করব। এমন ভাবে এক্সটেন্ড করব যেন এই সিডি সাইডের মান, এই সিডি এর মান আর এই এবি এর মান ইকুয়াল থাকে। তো আপনি যখন বিসি কে রাইটে এক্সটেন্ড করবেন তখন কম্পাস দিয়ে এবি এর মাপ নিয়ে তারপরে এই সিডি এর পার্টটুকু নেবেন। আমি ফ্রি হ্যান্ডে করছি, বাট আপনি বাসায় করার সময় এবি এর লেন্থটাকে মেজার নিয়ে কম্পাস দিয়ে নিয়ে সিডি এর মেজারটুকু নিয়ে নেবেন। অলরাইট, এবার এটা কার মাপ দিয়ে নিলাম, আমরা সি এর মাপ দিয়ে নিলাম। ওকে, এবার এই ডি পয়েন্টে আমরা একটি পারপেন্ডিকুলার ড্র করব। কি ড্র করব, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কিভাবে ড্র করতে হয় অলরেডি আমরা জানি, জাস্ট সোজা করে দাগ দিয়ে দিলেই পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। পারপেন্ডিকুলারটা ড্র করব, কিন্তু এমন ভাবে ড্র করব, মানে এটার হাইটটা, পারপেন্ডিকুলারের হাইটটাকে আমরা এমন ভাবে নিব যেন এই ডি এর মানটা আর এই যে এখানে যে ভূমি ছিল, যে বেস ছিল বিসি, এই বিসির মানটা যেন কি হয়, ইকুয়াল হয়। অর্থাৎ এই মাপটা আর এই মাপটা যেন কি হয়, সমান হয়। এটা কার মাপ ছিল, এ সাইডের মাপ ছিল। সো এই মাপটাও কি হবে, এ এর সমান হবে। এন্ড এট লাস্ট ফাইনালি যেটা করতে হবে, সি পয়েন্টের সাথে এই ই পয়েন্টটাকে জাস্ট যোগ করে দিতে হবে এবং এ পয়েন্টের সাথে ই পয়েন্টটাকে একটা যোগ করে দিতে হবে। সো আশা করছি আমরা এই ফিগার ড্র করাটা বুঝতে পেরেছি। সো এই যে আমরা কনস্ট্রাকশন মানে আমরা প্রুফ মেলানোর সুবিধার্থে কিছু অতিরিক্ত আর্ট করলাম ফিগারের ভিতরে, সেটাকে আমাদেরকে কি করতে হবে, কনস্ট্রাকশন স্টেপে লিখতে হবে। যদি আর্টটা আপনারা বুঝে থাকেন বা বুঝে বুঝে আর্টটা করে থাকেন, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি আপনারা কনস্ট্রাকশনের স্টেপটুকু সুন্দর করে লিখতে পারবেন। সো আমরা প্রথমে যে কাজটি করেছিলাম, এক্সটেন্ড বিসি আপ টু ডি, বিসি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করব। কিভাবে এক্সটেন্ড করব, such that মানে যেন কি হয়, সিডি ইকুয়াল এবি ইকুয়াল এ হয়, and draw DE perpendicular BD, অর্থাৎ এই BD বেসের উপরে DE একটা পারপেন্ডিকুলার ড্র করব। কিভাবে ড্র করব, such that DE equal BC equal A হয়। সো এই ডি পয়েন্টটা হচ্ছে একটি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। and then finally join C, E and A, E.
সো দিস ইজ দ্য টোটাল স্টেপ অফ কনস্ট্রাকশন। আপনি যদি বুঝে বুঝে এঁকে থাকেন আশা করছি আপনি বুঝতে পারবেন। আর যদি আপনার বুঝতে প্রবলেম হয় আপনি একটু পিছনে রিভাইন্ড করে আপনি পিছন থেকে একটু ব্যাক গিয়ে দেখে নেবেন। অলরাইট, সো এবার চলে যাচ্ছি আমরা আমাদের প্রুফের স্টেপটিতে। প্রুফটাকে আমরা কয়েকটি স্টেপে বিভক্ত করে নিয়েছি। আমি যদি স্টেপ 1 এর কথা বলি, প্রথম স্টেপটা আসলে আমরা আলোচনা করব দুটো ত্রিভুজ নিয়ে। যে ত্রিভুজটা হচ্ছে এবিসি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের মধ্যে, অর্থাৎ যেই ত্রিভুজ দুটোর মধ্যে আমি চেক মার্ক দিয়ে দিলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি রিলেশন পাচ্ছি? ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল সিডিই, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি কি পাচ্ছি? একটু ফিগারটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এই সাইড আর এই সাইডটা সমান, এই দুটোই সি এর মান। আবার এই সাইড আর এই সাইডটা সমান, দুটোই এর মান। সো উই ক্যান রাইট AB ইকুয়াল CD ইকুয়াল C, এটা হচ্ছে ছোট হাতের সি। আচ্ছা, BC ইকুয়াল DE ইকুয়াল A, এন্ড এই অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ABC ইকুয়াল অ্যাঙ্গেল CDE ইকুয়াল টু 90 ডিগ্রি। সো দুটো ত্রিভুজের মধ্যে যখন তিনটা জিনিসের সমান হয়, ওই ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি? কনগ্রুয়েন্ট বলতে পারি। কনগ্রুয়েন্ট বলতে পারি। সো এখন আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল ABC কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সিডি। কনগ্রুয়েন্ট বলার মানেটা কি? এই দুটো ত্রিভুজের মধ্যে বা এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে বাদ বাকি যা কিছু থাকবে, ইচ এন্ড এভরিথিং ইকুয়াল হবে। সো একটু খেয়াল করি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি অলরেডি বলে ফেললাম এই সাইড এই সাইডের সমান, এই সাইড এই সাইডের সমান। একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কয়টা সাইড থাকে? তিনটা। দুটো দুটো অলরেডি আমি প্রমাণ করে ফেললাম। তাহলে একটা অবশিষ্ট আছে, আমার রিমেইনিং আছে, সেটা কি? এবিসি ট্রায়াঙ্গেলের এসি বাহুটা, আবার সিডি ট্রায়াঙ্গেলের সিই বাহুটা। যেহেতু আমি প্রুফ করে ফেললাম ট্রায়াঙ্গেল দুইটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সো এখন কি আমি বলতে পারি যেহেতু এই ট্রায়াঙ্গেলের দুটো বাহু এবং এই ট্রায়াঙ্গেলের দুটো বাহু সমান, তার মানে এটার রিমেইনিং যে সাইড ছিল এসি আর এটা রিমেইনিং যে সাইড ছিল সিই, এই দুটো সমান হবে। অর্থাৎ এসি ইকুয়াল সিই ইকুয়াল কি হবে? বি। তার মানে এই সাইডটা হয়ে যাবে আমার বি সাইড। এবং এই বি এন্ড সি এর মাঝখানে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, আমরা জানি একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে দুটো সাইড লাগে, একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে দুটো সাইড লাগে। অলরাইট, আর জিওমেট্রিতে একটি ফর্মুলা আছে, মনে রাখার চেষ্টা করি। আমি ফর্মুলাটি মুখেই বলছি, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। সেটি হচ্ছে এমন: সমান সমান বাহুদ্বয়ের সাথে বা সমান সমান সাইডের সাথে উৎপন্ন অ্যাঙ্গেলগুলা, অর্থাৎ প্রডিউসড অ্যাঙ্গেলগুলা ইকুয়াল হয়। অর্থাৎ প্রডিউসড অ্যাঙ্গেল উইথ টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, সমান সমান বাহুর সাথে উৎপন্ন কোণদ্বয় সমান হবে। মিন্স এই বি এন্ড সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আবার খেয়াল করেন, এটা হচ্ছে বি, এটাও হচ্ছে সি। এই মাপটা আর এই মাপটা, এই দুটো মাপ এন্ড এই দুটো মাপ সেম সেম মাপ না? অলরেডি আমরা জানি এটা, যে এটাও বি, এটাও বি, এটাও সি, এটাও সি। তাহলে এই বি আর সি সাইডের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এই কোণটা, এবং এই বি আর সি এর সাথে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এই কোণটা। সো যেহেতু এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, তাহলে এই দুটো সাইডের সাথে যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এন্ড এই দুটো সাইডের মধ্যে যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই অ্যাঙ্গেল দুটো আমার কি হবে? ইকুয়াল হবে। আমি বলতেই পারি এটা। অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলের নামটা কি? বিএসি।
ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলের নামটা হচ্ছে ইসিডি। অলরাইট, এটাই হচ্ছে আমাদের স্টেপ 1 ছিল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের স্টেপ 2 তে। স্টেপ 2 তে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই ট্রায়াঙ্গেল এবিসিটাকে নিয়েই আবার আলোচনা করব। ট্রায়াঙ্গেল এবিসি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই বি কোণের মানটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি ছিল, রাইট? ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে বি কোণের মানটা ছিল 90 ডিগ্রি। আমরা কি জানি যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি? আশা করি জানি। সো এই একটা কোণ মানে বি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ আর সি কোণ মিলে কত হবে? 90 হবে। তাহলে 90 90 180 হচ্ছে। আবারও বলছি, বি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ এন্ড সি এই দুটো মিলে হচ্ছে আমার 90 হবে। অর্থাৎ সুতরাং এই অ্যাঙ্গেলের নামটা কি? অ্যাঙ্গেল বিএসি প্লাস এই অ্যাঙ্গেলের নামটা কি? এসিবি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। কেন? কারণ আমরা জানি the summation of three angles in a triangle are 180 degree. All right. সো এখন যে কাজটা করব, এই যে বিএসি অ্যাঙ্গেলটা, এই বিএসি অ্যাঙ্গেলটা হচ্ছে এসিডি অ্যাঙ্গেলের সমান। বিএসি অ্যাঙ্গেলটা ইসিডি, সরি এসিডি না, ইসিডি অ্যাঙ্গেলের সমান। দেখাই যাচ্ছে, আমি একটু বোল্ড করে দিয়েছি অলরেডি। একটু আগের স্টেপে মানে এর আগের স্টেপের মধ্যে আমি অলরেডি বের করেছিলাম। সো আমি এখন যে কাজটা করব, বিএসি এর পরিবর্তে জাস্ট ইসিডি বসিয়ে দিব। বিএসি এর পরিবর্তে জাস্ট কি বসিয়ে দিব? ইসিডি কে বসিয়ে দিব এবং এই এসিবিটা যা ছিল তাই থাকবে, এন্ড এই 90 ডিগ্রি যা ছিল তাই থাকবে। একটু লক্ষ্য করি, ইসিডি অ্যাঙ্গেল বলতে কাকে বোঝাচ্ছে? এই অ্যাঙ্গেলটা। আর এই এসিবি অ্যাঙ্গেল বলতে কাকে বোঝাচ্ছে? এই অ্যাঙ্গেলটা। খেয়াল করেন কথাটা, এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে মাঝখানে যে অ্যাঙ্গেলটি আছে ওই অ্যাঙ্গেলের মানটা কত ডিগ্রি হবে? অবশ্যই 90 হবে। কেন? কারণ সি পয়েন্টে এই তিনটি কোণ মিলে, এই কোণ এই কোণ এই কোণ, এই তিনটি কোণ মিলে কি হচ্ছে? এইরকম হচ্ছে না? এই কোণটাকে কি কোণ বলে? স্ট্রেট অ্যাঙ্গেল বলে। আমরা ক্লাস 5 থেকে এটা জানি, যার মান 180 ডিগ্রি। এটা একটা কনস্ট্যান্ট মান। সো এই কোণ আর এই কোণ মিলে যদি 90 হয়, মাঝখানেরটা অটোমেটিক 90 হবে। মিন্স আমি বলতে পারি এরকম, সুতরাং অ্যাঙ্গেল এসিই ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলের মানটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, এই ট্রায়াঙ্গেলটা কি ত্রিভুজ? মানে এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ত্রিভুজ? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মিন্স ট্রায়াঙ্গেল ACE is কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অলরাইট। এবং অলরেডি আমরা আগে থেকেই জানি এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই পুরো ত্রিভুজ মানে পুরো চিত্রের মধ্যে আমি কয়টা ট্রায়াঙ্গেল পেলাম? 3টা ট্রায়াঙ্গেল পেলাম। খেয়াল রাখবেন, প্রথমটা ছিল ABC, সেকেন্ডটা ছিল CDE এবং 3 নাম্বারটা ছিল ACE। খেয়াল রাখবো আমরা। সর্বশেষে অর্থাৎ স্টেপ 3 তে এই পুরোটার মধ্যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি ছিল। মিন্স AB পারপেন্ডিকুলার অন কি? BD and DE পারপেন্ডিকুলার অন BD। তার মানে এইটা 90 উৎপন্ন করতেছে, এটাও 90 উৎপন্ন করতেছে। দুটো স্ট্রেট লাইন যখন বেসের উপরে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন ওই স্ট্রেট লাইন দুটোকে প্যারালাল বলা হয়। আমি আবারও বলছি, দুটো স্ট্রেট লাইন যখন একই বেসের উপরে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন সেই ক্রিয়েট করা লাইন দুটোকে প্যারালাল বলা হয়। যেহেতু এটা 90 উৎপন্ন করছে,
এইটাও 90 উৎপন্ন করছে, তার মানে আমি বলতে পারি এবি আর ডিই টা হচ্ছে প্যারালাল। এন্ড যদি এবি আর ডিই টা প্যারালাল হয় এবং এই পুরোটা যদি একটা কোয়াড্রিলেটারাল বলা হয়, পুরোটাকে যদি একটা কোয়াড্রিলেটারাল বলা হয়, কোয়াড্রিলেটারাল মিন্স হচ্ছে যার মধ্যে চারটা সাইড থাকে, এবি একটা সাইড, বিডি একটা সাইড, ডিই একটা সাইড এন্ড এই একটা সাইড। এই পুরো কোয়াড্রিলেটারালের মধ্যে দুটো সাইড যদি প্যারালালে থাকে এবং কোন সাইডই যদি কোন সাইডের সমান না হয়, অর্থাৎ বিডির লেন্থ, এইর লেন্থ, এবির লেন্থ, ডিইর লেন্থ কোনটা কি কোনটা সমান না, তাহলে সেই কোয়াড্রিলেটারালকে কি ধরনের কোয়াড্রিলেটারাল বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। যখন দুটো এইরকম প্যারালালে থাকে এবং কোন সাইড যখন কোন সাইডের ইকুয়াল থাকে না, তখন সেটাকে বলা হয় সেটা একটা ট্রাপিজিয়াম। সেটা একটা কি? ট্রাপিজিয়াম। অলরাইট, সো এই পুরো জিনিসটা, সুতরাং ABDE is a কি? is a trapezium. ওকে, এবার চলে যাচ্ছি আমরা আমাদের স্টেপ 4 এ। স্টেপ 4 টা করতে গেলে আমি একটু আগে একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে এখানে একটা ট্রাপিজিয়াম অলরেডি ফর্ম করেছে, যেটা আমরা স্টেপ 3 তে দেখেছি, এবং সেই ট্রাপিজিয়ামটার মধ্যে তিনটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে কি আমি বলতে পারি যে ওই ট্রাপিজিয়ামের এরিয়া ইজ ইকুয়াল টু ওই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ইকুয়াল? আমি আবারও বলছি, পুরোটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম যার মধ্যে তিনটা ট্রায়াঙ্গেল আছে, তার মানে ট্রাপিজিয়ামের এরিয়া ইজ ইকুয়াল টু ওই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়ার সামেশন। মিন্স ABDE ট্রায়াঙ্গেলের ABDE ট্রাপিজিয়ামের এরিয়া ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া, ট্রায়াঙ্গেল CDE এর এরিয়া এন্ড ট্রায়াঙ্গেল ACE এর এরিয়া। অলরাইট, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এরিয়া অফ ট্রাপিজিয়াম ABDE is equal to ট্রায়াঙ্গেল ABC। এই ট্রায়াঙ্গেল সাইন দিয়ে ABC লেখা মানে হচ্ছে ABC ট্রায়াঙ্গেলের এরিয়াকে বোঝানো হচ্ছে, প্লাস ট্রায়াঙ্গেল CDE, এটা মানে হচ্ছে CDE ট্রায়াঙ্গেলের এরিয়াকে বোঝানো হচ্ছে, প্লাস ট্রায়াঙ্গেল ACE, এটা মানে হচ্ছে ACE ট্রায়াঙ্গেলের এরিয়াকে বোঝানো হচ্ছে। সো এবার এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি আমরা কি জানি? যদি না জানি তাহলে একটু আলাদা করে লিখে নিব। ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সামেশন অফ প্যারালাল সাইড ইনটু two parallel sides distance into two parallel sides distance। এটা হচ্ছে ফর্মুলা। কার ফর্মুলা? ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা। এটা না জানলে আমরা এই থিওরেমটা বুঝতে পারবো না। সো সবাই একটু ভালো মতো খেয়াল করব, ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সামেশন অফ প্যারালাল সাইড ইনটু টু প্যারালাল সাইডস ডিসটেন্স। তার মানে এই ফর্মুলা অনুসারে যদি আমি একটা এই এরিয়াটাকে যদি বের করতে যাই, কিভাবে লিখবো? হাফ ইনটু সামেশন অফ প্যারালাল সাইড। তো প্যারালাল সাইডে কে কে ছিল? একটা ছিল AB আর একটা ছিল DE। তাহলে এই দুটোকে সামেশন করলে হচ্ছে AB প্লাস DE ইনটু এই দুটো প্যারালাল সাইডের মাঝখানে ডিসটেন্সটা, এই AB আর DE প্যারালাল সাইডের মাঝখানে ডিসটেন্সটা কাকে বোঝানো হচ্ছে? BD কে বোঝানো হচ্ছে। AB আর DE প্যারালালের মাঝখানে ডিসটেন্স বোঝানো হচ্ছে কাকে? এই B থেকে D পর্যন্ত যে মাপটা, এটা হচ্ছে ডিসটেন্সটা। সো ইনটু হচ্ছে BD ইকুয়াল টু, বাকিগুলো আমরা জানি। ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট। ট্রায়াঙ্গেলের এরিয়া মানে হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট। তার মানে প্রথমে হচ্ছে ABC এর ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ গুণ ABC এর বেস কে ছিল? ABC এর বেস ছিল BC গুণ হাইট কে ছিল? হাইট ছিল কিন্তু AB প্লাস হাফ গুণ CD। CD এর বেস কে ছিল? CD ছিল। হাইট কে ছিল?
ডিই ছিল প্লাস হাফ ইনটু এসি ট্রায়াঙ্গেলের বেস কে ছিল, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল মানে এটা 90 ডিগ্রি, তাহলে বেস হচ্ছে সিই এন্ড হাইট হচ্ছে এসি, তার মানে হাফ গুণ সিই গুণ এসি। আশা করছি এইটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এইটুকু যদি বুঝতে পারি তাহলে আর কিছু বুঝার নাই, বাকিটুকু হচ্ছে নরমাল বীজগাণিতিক ক্যালকুলেশন, অ্যালজেব্রিক ক্যালকুলেশন। মিন্স হাফ ইনটু এই এবি প্লাস ডি, এবি এর মান কি ছিল সি আর ডি এর মানটা কি ছিল এ, তার মানে হাফ গুণ সি প্লাস এ গুণ বিডি, বিডি মানে কি বি থেকে ডি পর্যন্ত, এর মধ্যে এই এ আছে আর সি আছে, মানে এ প্লাস সি কে মানে এর সাথে সি কে যোগ করলে আমি এই পুরোটা পাচ্ছি, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু হাফ বিসি গুণ এবি। বিসি মানে কি, বিসি মানে হচ্ছে এ আর এবি মানে হচ্ছে সি, তার মানে হাফ গুণ সি গুণ এ প্লাস হাফ গুণ সিডি গুণ ডি, সিডি মানে হচ্ছে সি আর ডিই মানে হচ্ছে এ প্লাস হাফ গুণ সি মানে হচ্ছে বি এন্ড এই এসি মানে হচ্ছে কিন্তু বি। সো এটাকে আমরা এখন নরমাল ক্যালকুলেশন করে ফেলি। নরমাল ক্যালকুলেশন করে ফেললে আমরা কি পাচ্ছি, হাফ সি প্লাস এ কে এ প্লাস সি দিয়ে গুণ দিলে হয়ে যাবে এ প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু হাফ গুণ সি গুণ এ মানে হচ্ছে হাফ এসি প্লাস হাফ গুণ সি গুণ এ মানে হচ্ছে হাফ এসি প্লাস হাফ বি গুণ বি মানে হচ্ছে হাফ বি স্কয়ার। সো হাফ গুণ এটাকে যদি আমি সূত্রে ফেলি কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার হচ্ছে প্লাস হাফ এসি আর হাফ এসি মিলে হচ্ছে 1ac, কারণ হাফ হাফ 1 হয়, হাফ এন্ড হাফ প্লাস করলে 1 হয়। সো এই হাফ এসি মিলে হচ্ছে শুধু এসি প্লাস এখানে আছে হাফ বি স্কয়ার। সো এই হাফ দ্বারা আমি পুরোটাকে যদি গুণ করে ফেলি আমরা কি পাচ্ছি, হাফ দ্বারা পুরোটাকে গুণ করে ফেললে আমরা পেয়ে যাচ্ছি হাফ a স্কয়ার যোগ হাফ দিয়ে 2ac কে গুণ দিলে হয়ে যাচ্ছে এসি যোগ হাফ দিয়ে সি স্কয়ার কে গুণ করলে হচ্ছে হাফ সি স্কয়ার ইকুয়াল টু এসি প্লাস হাফ বি স্কয়ার। সো এখন দেখেন এখানে এই প্লাস এসি আছে এবং এই পাশেও প্লাস এসি আছে। সো বোথ সাইড থেকে আমি বোথ সাইডে যদি একই রকমের টার্ম থাকে এবং তাদের সাইন যদি সেম সাইন থাকে তাহলে ওই কমন টার্মটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এক্স এর সাইন প্লাস এখানেও এক্স এর সাইন প্লাস, দুই পাশ থেকে এসি, এখান থেকে এসি আর এখান থেকে এসি কে কি করব বাদ দিয়ে দেব, থাকবে কি হাফ a স্কয়ার হাফ c স্কয়ার হাফ b স্কয়ার। সো আমি যদি এই দুটোকে হাফ কমন নিয়ে ফেলি তাহলে হয়ে যাচ্ছে c স্কয়ার যোগ a স্কয়ার ইকুয়াল টু হাফ b স্কয়ার। বোথ সাইড থেকে হাফ সরিয়ে ফেলি, তার মানে আমরা পেয়ে যাচ্ছি c স্কয়ার যোগ a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। প্রুভড। এটাই কিন্তু ছিল আমাদের পিথাগোরাসের থিওরেম, যেটা শুধু আপনার ক্লাসের জন্য না, এটা ক্লাস 9 এ উঠলে ক্লাস 9 এর জন্য অনেক ইম্পর্টেন্ট এই থিওরেমটা এবং এই চ্যাপ্টারটা। সো আমরা খুব ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবো এবং এটা অবশ্যই বাসায় মিনিমাম 5 টাইমস এভরিওয়ান প্র্যাকটিস করব, কারণ এটা আমাদের আপার ক্লাসে গেলেও কিন্তু কাজে লাগবে। আশা করছি সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।